ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সবার মঙ্গল কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হয় সকাল 7:30টায়। ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজে শরীক হন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খুতবা ও মোনাজাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। ঈদে প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের নামাজ আদায় করেন। যাতে ঈদটা ভালো মতো কাটে, আমাদের আল্লাহ যাতে কোরবানি আমাদের কবুল করে। আল্লাহর কাছে মাপ চাইছি পিছনের দিনের জন্য। আদম আলাইহিস সালাম হইতে যত মানুষ মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাতে ফেরদাউস নসিব করুক। যেভাবে পশু কোরবানি করি সে একই রকম ভাবে যাতে নিজের ভিতরে সকল খারাপ জিনিস সকল পশুর থেকে কোরবানি করতে পারি। চাইনিজ ইসরায়েল যেভাবে অত্যাচার চলেছে, নারী শিশু রেহাই পাচ্ছে না। আজকে মহান আল্লাহর কাছে যাদের তার কুদরতি গুণের মাধ্যমে এটা ফয়সালা হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন মুসল্লিরা। শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে শৃঙ্খলার সহিত আমাদের প্রজন্ম এবং আমরা থাকতে পারবো এবং একটা সমান অধিকার নিয়ে, মানুষের ন্যায্য অধিকার নিয়ে মানুষ থাকতে পারবে। সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা ফিরে আসবে। সুষ্ঠুভাবে যেন ব্যবসা করতে পারি, আর একজন সাধারণ জনগণ হিসেবে দ্রব্যমূল্যের দামটা যেন সহনীয় পর্যায়ে থাকে। আত্মত্যাগের মহিমায় প্রতি বছর আসে ঈদুল আজহা। নামাজ আদায়ের পাশাপাশি সাম্যের সমাজ প্রতিষ্ঠায় এক কাতারে দাঁড়ান মুসল্লিরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মুসল্লি সেখানে 5 জামাতে ঈদের নামাজ আদায় করেন। দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি ত্যাগের মহিমায় সবাইকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মোনাজাতে। মহান আল্লাহর কাছে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা থেকেও মুক্তির ফরিয়াদ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজ আদায় করতে সকাল থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা বাইতুল মোকাররমে 5টি জামাতে নামাজ আদায় করেন। তাদের চাওয়া সকল ফিতনা ফ্যাসাদ থেকে মহান আল্লাহ সবাইকে হেফাজত করবেন। সবার যেন মঙ্গল হয়, মানুষজন পশু কোরবানি দিবে, পাশাপাশি যেমন ভিতরের যে পশুত্ব আছে মানুষের মধ্যে সেই পশুত্বও যেন পাশাপাশি কোরবানি দেয়। বাবার সাথে আসছি, বাইতুল মোকাররমে আসছি, নামাজ পড়তে আসছি। নিজেদের মনের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা যদি মুমিন মুত্তাকি হইতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের জীবন যাপন করতে চাই। আদর্শ সমাজ বিনির্মাণে সকলে এক হয়ে কাজ করারও প্রত্যাশা তাদের। দোয়া প্রার্থনা করেন বাবা মা, আত্মীয় স্বজন সহ দেশবাসীর জন্য। সবসময় যেন সৎভাবে চলতে পারি এবং সুস্থতা, নিজের সুস্থতা, সন্তানদের সুস্থতা এবং পরিবারের সুস্থতা, দেশবাসীর সুস্থতা কামনা করছি। সকল মুসলিমকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি কামনা করছি। দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব। নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর দরবারে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন মুসল্লিরা। ঈদুল আজহা মানেই ত্যাগের আনন্দ। সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে অন্তরের পশুকে কোরবানি করার শপথ মুসল্লিদের। পাশাপাশি মানবিক পৃথিবী গড়ে তোলার জন্য প্রার্থনা মহান আল্লাহর কাছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানেরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনী। নামাজ শেষে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
দিনাজপুরের গোরে শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ জামাতে অংশ নেন বিভিন্ন জেলার মানুষ। সকাল 8:30টায় হয় ঈদের একমাত্র জামাত। জুলাই অভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া এবং মুসলিম উম্মার উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। সুন্দর পরিবেশে ঈদুল আজহার নামাজ গোরে শহীদ বড় ময়দানে আদায় করতে সক্ষম হয়েছে। আমরা সারা দেশের 18 কোটি মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হয় ঈদুল আজহার 198তম জামাত। এতে অংশ নেওয়া লাখো মুসল্লির নিরাপত্তায় সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আলহামদুলিল্লাহ, শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ প্রোগ্রাম অনেক ভালো লাগলো, নিরাপত্তা অনেক ভালো ছিল। মুক্ত ময়দানে ঈদগাহে নামাজ পড়া সুন্নত, এই জন্য আমরা শোলাকিয়া মাঠে এসে নামাজ পড়লাম। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত। বড় পরিসরের 9টি ছাড়াও নগরের প্রত্যেক ওয়ার্ডে একটি করে জামাত অনুষ্ঠিত হয়। আত্মত্যাগ, এই ত্যাগটা আজকে আমাদের কোরবানির পশু, যে কোরবানি দিয়ে আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। বরিশালের বান্দ রোডের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। রাজশাহীতে প্রধান জামাত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। আজকের ঈদের থেকে বিশ্ববাসীর জন্য কামনা, মুসলমানদের ঐক্য দরকার। আমাদের ত্যাগের মহিমায় উন্মোচিত হোক আমাদের সৌহার্দ্যের দোয়ার। আমরা সকলে মিলে আমাদের যত অহংকার আছে, দেশ আছে এবং ক্রোধ আছে, আমরা সব বিসর্জন দেব। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন অন্তত 50,000 মুসল্লি। পরিবেশটাও সুন্দর, আবহাওয়াটাও সুন্দর, সুন্দর করে আমরা নামাজ আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সব শ্রেণী, ধর্ম, বর্ণ পরিশেষে আমরা যেন একসাথে বসবাস করতে পারি, শান্তির বাংলাদেশ হয়, এই প্রত্যাশা করি। বৈরী আবহাওয়ার কারণে খুলনা টাউন জামে মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। বগুড়ার সূত্রাপুরে ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির বর্জ্য অপসারণের আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে বর্জ্য অপসারণ আসলে কতটা বাস্তবসম্মত বা সম্ভব কিনা সেটি বলবেন, আর হাটের যে বর্জ্য রয়েছে এরই মধ্যে সেগুলো কি অপসারণ করা হয়েছে কিনা? দেখুন, প্রথমে আসলে হচ্ছে আমরা বিগত বছরগুলোতে যদি আসলে দেখে থাকি যে বিগত বছরগুলোতে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সেই নির্ধারিত সময়ের মধ্যে অনেকটাই কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে। এবার আসলে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে আমি আপনাকে একটু বলে রাখি। অন্যান্য বছর প্রত্যেকটা ওয়ার্ডে আসলে কাউন্সিলররা ছিলেন, সেই কাউন্সিলররা তাদের একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হতো, সেখানে তারা তাদের টার্গেট অনুযায়ী কাজ করতেন এবং সেখানে মনিটরিংয়ের একটা ব্যবস্থা ছিল। এবছর কিন্তু আসলে পুরোটাই সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে সেই মনিটরিংটা আসলে করানো হচ্ছে। সেই জায়গায় আসলে বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। এছাড়া আপনি জানেন যে আজকে যখন থেকে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমটি শুরু হয়েছে, কোরবানির পরে কালেকশন শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির মধ্যে পরিচ্ছন্নতা কর্মীরা কতক্ষণ কাজ করতে পারবেন, এটি একটি চ্যালেঞ্জ। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, দুইটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এই বৃষ্টি মাথায় উপেক্ষা করে আসলে তারা কাজ করবেন এবং ঢাকা উত্তর 10 ঘন্টা এবং ঢাকা দক্ষিণ 12 ঘন্টার মধ্যে তাদের প্রথম দিনের যে বর্জ্য সেই বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে। আমরা আসলে জানতে চেয়েছিলাম যে প্রথম দিনে আসলে কি পরিমাণ তাদের লক্ষ্যমাত্রা রয়েছে। দুই সিটি কর্পোরেশনই বলছে যে তাদের লক্ষ্যমাত্রা 3 দিনে 20,000 টনের বেশি এবং প্রথম দিনে তারা 80% বর্জ্য অপসারণ করতে চান। অর্থাৎ যদি আমরা সেই হিসাব করি তাহলে এসে দাঁড়ায় দুই সিটি কর্পোরেশনের প্রায় 30,000 টন বর্জ্য প্রথম দিন তারা অপসারণ করতে চাচ্ছেন এবং দুই সিটি কর্পোরেশনের 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী আজকে মাঠে কাজ করছে। এছাড়া পরিচ্ছন্নতা বিভাগ সহ বিভিন্ন বিভাগের যারা আছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে। এরই মধ্যে দুইটি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার। আদিলুর, আরেকটি বিষয় জানতে চাই, বর্জ্য অপসারণে কোনো বিশেষ প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে কি? দেখুন, নতুন করে আসলে কোনো ধরনের কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। প্রত্যেক বছর যে ধরনের প্রযুক্তি দিয়ে ব্যবহার করা হয়, বাসাবাড়ি থেকে ভ্যান সার্ভিসের মাধ্যমে এবং নিজস্ব পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যানে করে সেই বর্জ্যটি একটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে আপনি দেখছেন যে এক্সকেভেটর যেগুলো আছে সেই এক্সকেভেটর দিয়ে বড় বড় যে ডাম্প ট্রাকগুলো আছে সেই ডাম্প ট্রাকে বর্জ্যটি তুলে দেওয়া হচ্ছে। এরপরে সেটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে প্রথমে নেওয়া হবে এবং কিছু কিছু জায়গা থেকে সরাসরি আমিনবাজার ল্যান্ডফিল্ড এবং মাতোয়াই ল্যান্ডফিল্ডে নেওয়া হবে। নতুন করে আসলে কোনো ধরনের কোনো প্রযুক্তি
প্রযুক্তি, নতুন কোনো প্রযুক্তি আসলে ব্যবহার হচ্ছে না। বরাবরই প্রত্যেক বছর যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় সেই প্রযুক্তির মাধ্যমেই এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমটি চলছে। তো আমার কাছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এটি ছিল এখনকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঈদ জামাত শেষে পশু কোরবানির পর বিভিন্ন জেলায় মূল সড়কের পাশে শহরের অলিগলিতে চলছে বর্জ্য অপসারণের কাজ। পশুর বর্জ্য সরিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে নগরীর বাইরে। রাতের মধ্যেই সব নগরী পরিচ্ছন্ন করার লক্ষ্যে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। পশু কোরবানির পর বর্জ্য অপসারণে চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে ৪,২০০ পরিচ্ছন্নতা কর্মী, ৩৬৯ যানবাহন ও বিশেষ স্কোয়াড মোতায়েন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মহানগরীকে দুই ভাগে ভাগ করে আরিফিন নগর এবং হালি শহরের ডাম্পিং স্টেশনে বর্জ্য পাঠানো হচ্ছে। কাজের সুবিধায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছে সিটি কর্পোরেশন। এই শহরটা আসলে আমাদের সবার শহর এবং দায়িত্ববান হতে হবে এবং এই শহরটাকে সুন্দর রাখার জন্য, বিশেষ করে সামনে যেহেতু বর্ষাকাল আসছে, জলাবদ্ধতা আমাদের মূল সমস্যা। কাজে এই মুহূর্তে কোনো ময়লা আবর্জনা ফেলে যাতে আমরা নালাগুলোকে নষ্ট না করি। ঈদের দিন দুপুরের পর থেকে বর্জ্য অপসারণ শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশন। রাতের মধ্যেই শহর পরিচ্ছন্ন করার লক্ষ্য তাদের। সিলেটে বর্জ্য অপসারণে কাজ করছেন অন্তত ১৩০০ পরিচ্ছন্ন কর্মী। মাইকিংয়ের পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে, মসজিদেও বলা হয়েছে এবং এমনকি আমাদের যে টিভি স্টল, লোকাল যে টিভি স্টলেও বলা হয়েছে। আশা করি নগরবাসী যতটুকু আমাকে সহায়তা করেছেন এখন পর্যন্ত, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার শ্রমিকরা আমার পাশে আছেন এবং আশা করি আমরা সময় মতো একটা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব। খুলনায় কোরবানির বর্জ্য সংগ্রহের পর ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে নগরীর বাইরে কেসিসি বর্জ্য পরিশোধন প্ল্যান্টে। ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য সিটি কর্পোরেশনের। প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট সক্রিয় আছে, সবাই থাকবে। আশা করি 12 ঘন্টার মধ্যে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারব। বরিশালে ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ২০২টি স্পট নির্ধারণ করে দেয় সিটি কর্পোরেশন। প্রায় ১,০০০ পরিচ্ছন্ন কর্মী ব্যস্ত বর্জ্য অপসারণে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্জ্য পরিষ্কারের খবর জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বলবেন যে চট্টগ্রামে এখন বৃষ্টি হচ্ছে কিনা আর এর মধ্যে বর্জ্য অপসারণ কি কঠিন হচ্ছে? চট্টগ্রাম মহানগরীকে মোট দুটি প্রধান ভাগে বিভক্ত করে কিন্তু এই বর্জ্য অপসারণের কাজ করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই কাজটি এখন ইতিমধ্যে বলা যায় যে প্রধান সড়কগুলোতে কিন্তু আমরা কোনো বর্জ্য এখন আর দেখছি না। আমরা এখন আছি চট্টগ্রামের যে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যে নিয়ন্ত্রণ কক্ষ, সেই নিয়ন্ত্রণ কক্ষের সামনে এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো নগরীর কোথায় কোনো মানে এই বর্জ্য যে অপসারণ কার্যক্রম সেটি তদারকি করা হচ্ছে এবং ইতোমধ্যে এখানে যানবাহন প্রস্তুত আছে, পানির গাড়ি প্রস্তুত আছে। কেউ যদি এখানে ফোন করে এই বিষয়টি সম্পর্কে জানায়, সাথে সাথেই কিন্তু এখান থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের মেয়র আজকে সকালেও তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের মাধ্যমে নগরবাসীর কাছে অনুরোধ করেছেন যাতে যেখানে সেখানে বর্জ্যটি না ফেলে, নালা নর্দমায় না ফেলে নির্ধারিত জায়গায় রাখার জন্য বা বাড়ির সামনে রাখার জন্য। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের লোকজন গিয়ে সেই বর্জ্য আসলে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবে। আমরাও দেখছি যে প্রায় প্রত্যেকটি বড় বা মূল রাস্তা যেগুলো আছে সেখানে কিন্তু এখন বর্জ্য নেই এবং সেখানে ইতিমধ্যে বর্জ্য পরিষ্কার করে ফেলা হয়েছে। তবে বিভিন্ন অলিগলিতে কিছু কিছু জায়গায় হয়তো বর্জ্য আছে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে তারা আজকে বিকেল 5টার মধ্যে এই ব্যবস্থাপনা অর্থাৎ এই বর্জ্য সরানোর কার্যক্রমটি শেষ করতে চায়। যদিও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গত 4 দশকের ইতিহাস যদি বলি, তারা বেশ সফলভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসে প্রতি বছর। এবারও তারা এই বিষয়টিকে ঘিরে 5টার মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ অন্তত মূল সড়কের যে বর্জ্য আছে সেটি সরিয়ে ফেলতে চায়। সেই অনুযায়ী কাজ চলছে এবং এবার প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি করছে। কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অভিযোগ জানায়, সেটি তারা সাথে সাথে সমাধানের চেষ্টা করছে। অনুপম, থাকুন আমাদের সাথে। এবার চলে যাব রাজশাহীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, যেমনটি আপনি শুনছিলেন, অনুপম বলছিলেন যে সুশৃঙ্খলভাবে চট্টগ্রামে বর্জ্য অপসারণ হচ্ছে। রাজশাহীর পরিস্থিতি বলবেন, আর বর্জ্য অপসারণ করতে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা রাজশাহীতে?
হ্যাঁ, রাজশাহীতে কিন্তু রাজশাহী যে 30টি ওয়ার্ডের জন্য এর আগে আমরা দেখেছিলাম যে গতকালকে রাজশাহী সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা বিভাগ রয়েছে তারা একটি মিটিং করেছিল এবং সেখান থেকে তাদের একটি মনিটরিং সেল করা হয়েছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে ভ্যান কাজ করছে এবং রাজশাহী মহানগরীতে যেহেতু 30টি ওয়ার্ড সেই হিসাবে প্রায় 90টি ভ্যান রয়েছে এবং এখানে এর সাথে সংশ্লিষ্ট প্রায় 1200 কর্মীর ছুটি কিন্তু বাতিল করা হয়েছে এবং তারা কাজ করছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে তারা 12টা বলা হয়েছিল কিন্তু দেখা গেছে যে একটার পরে থেকে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু মাঠে নেমেছেন এবং মহাসড়কে যেগুলোতে মূলত কোরবানি দেওয়া হয়েছে পশুর গোবর থেকে শুরু করে যে উচ্ছিষ্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে আসছেন এবং শুধু এখানে যে সিটি কর্পোরেশন একাই কাজ করছেন ঠিক এমনটি নয়, এখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নগরবাসী যারা রাস্তার ধারে পশু জবাই দিয়েছেন ঠিক তারাও কিন্তু কোনো এক জায়গায় তাদের আবর্জনাগুলো সরিয়ে রেখেছেন এবং যেখানে করেছিল সেখানে পানি ঢেলে দিয়ে বা তারা স্যাভলন পানি ছিটিয়ে তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিষ্কার করেছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে এবং ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে এবং আমরা যেখানে আছি সেখানে হচ্ছে এখানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, এখানে বর্জ্যগুলো বিভিন্ন পাড়া মহল্লা থেকে বর্জ্যগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং এরপরে রাত্রে 10টার পরে থেকে এখান থেকে ট্রাকে করে যে বর্জ্যর যে ভাগার রয়েছে সেইখানে কিন্তু সেই স্তূপে নিয়ে যাওয়া হবে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা রাত 10টা নাগাদ রাজশাহী মহানগরীকে পুরোটা ক্লিন করে ফেলবে, এমনটি কিন্তু তাদের প্রত্যাশা এবং তারা বলছিলেন যে এইবার রাজশাহী মহানগরীতে প্রায় 3,500 টন বর্জ্য উৎপাদন হবে এবং তারা রাত 10টার মধ্যে পুরোটাই পরিষ্কার করে ফেলতে পারবেন, এটি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এটাই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী ও চট্টগ্রামের বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পোস্তায় কাঁচা চামড়া সংগ্রহের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, জানতে চাই যে এরই মধ্যে পোস্তায় কাঁচা চামড়া আসতে শুরু করেছে কিনা আর এবার কি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে চামড়া? দেখুন, ঠিক এই মুহূর্তে আমি প্রস্তুত আছি, তবে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে ঠিক এই মুহূর্তে কাঁচা চামড়া ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন আমাদের এখানে রয়েছে। আমরা যদি একটু তাদের মুখে জানতে চাই, জনাব টিপু সুলতানকে জানতে এবছর আপনাদের কোরবানিতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা যদি আমাদের লক্ষ্যমাত্রা এখন যেটা আছে, গতবার 1 লাখ প্লাস ছিল, এই বছর একটু 10 to 20% কমে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের গরুর আমদানিও কম হয়েছে, চামড়াও কম আমদানি হবে এই পর্যন্তই। আর লবণের যে ব্যাপারটা বললেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমরা চাচ্ছি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং অনতি বিলম্বে আমাদের মেয়র মহোদয়কে যদি সিটি কর্পোরেশনে বসিয়ে দেওয়া হয়, তার সিটি কর্পোরেশন যত জটিলতা আছে আশা করি আল্লাহর উপরে ভরসা করে আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য সন্তান উনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। জি জি। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন রয়েছে, এই প্রস্তায় পরিদর্শন করছেন। যদি একটু তাকে জানতে চাই যে এবছর চামড়া বিগত সালের তুলনায় এবছর চামড়ার বাজারটা কেমন দেখছেন এবং সিটি কর্পোরেশনের বোর্ড যে ব্যবস্থাপনাটা আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন? চামড়ার বেচা কেনা এবং এটার যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা মোটা দাগে আমরা যারা নগরবাসী সব প্রতি বছরই কোরবানি ঈদের সময় এটা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রচার হয়, আমরা জানি। তো আর রানিং যে ইস্যুসগুলো রয়েছে এই বছর কি হতে পারে, এটা আমার মনে হয় যে অ্যাসোসিয়েশনে যারা নেতৃবৃন্দ ওনারা ভালো বলতে পারবেন। তবে আমি যেটা শুনলাম এই মাত্র যে গত বছরের থেকে এই বছর কিছুটা কম হবে চামড়া সংরক্ষণ সব মিলিয়ে। আর আমার জায়গা থেকে আমি যেটা বলবো যে আপনারা জানেন যে ট্যানারি শিল্প স্থানান্তর করা নিয়ে এটা বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, যেটা কত বছর হবে, 12 বছর 14 বছর হবে না? হ্যাঁ, 14 বছর যাবত এটা বিগত সরকারের আমলে কোনো ধরনের পদক্ষেপই নেওয়া হয় নাই। বিদেশি একটি ঠিকাদার কোম্পানি এই ইটিপিটি করেছিল এবং সেটি এখন পর্যন্ত সচল হয় নাই। আর বর্জ্য ব্যবস্থাপনায় আমরা মাঠে রয়েছি। আমি আজকে প্রায় 3টা সাইট ভিজিট করে এটা 4র্থ সাইটে আসলাম এবং আমরা রহমতগঞ্জ ক্লাব, এর আগে ধলাইখাল মাঠ সহ কয়েকটা জায়গা আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা অত্যন্ত নিষ্ঠার সাথে এবং কমিটমেন্ট নিয়েই কিন্তু তারা কাজগুলো করছে।
এবং তারা অত্যন্ত আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে এবং তারা আমাকে এই কথাও বলেছে যে তাদের শিফট কতক্ষণ তারা জানে না, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হবে এবং নগরবাসীর জন্য চলাচলের উপযোগী হবে তারা কাজ করে যাবে আর কি। এটা অবশ্যই এখানে 100% আমি বলবো যে নগরকে যতটুকুই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা পরিচ্ছন্ন কর্মীদের কারণে, কিন্তু অব্যবস্থাপনা এবং দুর্নীতি এবং অন্যান্য কারণে এটাকে পরিপূর্ণ রূপ দেওয়া যায় না। তারাই যে পরিশ্রমটা করছে সেটার উপরে ভিত্তি করে আজকে আমরা যেমনটা জনাব ইশরাক হোসেন বলছিলেন যে আসলে বর্জ্য ব্যবস্থাপনা রাজধানীতে এখন পর্যন্ত যারা পরিচ্ছন্ন কর্মী তাদের কার্যক্রম ইতিবাচক হিসেবে দেখছেন এবং পোস্তায় চামড়া আসা শুরু করছে। যদি দামের বিষয়টা বলি, বড় আকারের গরুর চামড়া 1000 থেকে 1050, 1100, 1200 এবং ছোট আকারের 400 থেকে 500 টাকা। আর ছাগলের চামড়া বা খাসির চামড়ার দাম তেমন নেই বললে চলে, 5 থেকে 10 টাকা বা 15 টাকা সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে। এখন যেসব রাজধানী এবং আশেপাশ থেকে চামড়াটা আসছে পোস্তায় মজুদ হচ্ছে, লবণ দিয়ে প্রক্রিয়াজাত করার চেষ্টা করছে। এটা আজকে সারা রাত পর্যন্ত চলবে। দিন শেষে আসলে বলা যাবে যে অ্যাসোসিয়েশন থেকে যে আসলে কি পরিমাণ চামড়া সংগ্রহ হলো, যদিও তারা বলছে এবছর চামড়া সংগ্রহ। শাহিদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ডিসেম্বরে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে আবার উল্লেখ করেন মির্জা ফখরুল। সরকারের ঘোষিত সময়কে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয় উল্লেখ করে তিনি বলেন, আবহাওয়ার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। ঝড় বৃষ্টি, তীব্র গরম সব মিলিয়ে তখন পরিবেশ থাকে প্রতিকূল। তাই ডিসেম্বর ছিল নির্বাচনের জন্য উপযুক্ত সময়। সার্বিকভাবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত সুচিন্তিত নয় বলে মন্তব্য করেন তিনি। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে তার আগে জুলাই সনদ ঘোষণা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। সকালে কুমিল্লা দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় এসব কথা বলেন হাসনাত। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের প্রতি দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান এনসিপি নেতা। এই ডেট নিয়ে আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। জাতি যেন তেন নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারে ঈদের নামাজ শেষে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, পরপর 3 বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। দেশের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির। দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং একটা অর্থবহ নির্বাচন সবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, কারণ 3 বার পরপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। প্রধান উপদেষ্টা এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ায় সংকট কাটেনি, বরং বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ের মধ্যে সংস্কার নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। এপ্রিল মাস নির্বাচনের জন্য আদর্শ নয়, দ্রুত সময়ের মধ্যে শাসন কাঠামো ইস্যুতে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যে পৌঁছানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এরপর থেকেই সম্ভাব্য সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের বিষয়ে অনড় বিএনপি। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা
পূরণ হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, নির্বাচনের দাবিতে আন্দোলন করে খুব একটা সুফল মিলবে না, বরং এই সময়ের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা দরকার। সংস্কার কার্যকর করা নিয়েও উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এই নির্বাচন তো শেষ নির্বাচন না, আপনাকে তাহলে নির্বাচন কমিশনকে একটা স্বাধীন শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে। নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হলে আপনার সংবিধানে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জ আনতে হবে, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধির সাথে এটা সম্পর্ক আছে। তাহলে আপনার হচ্ছে গিয়ে আপনি তো এই প্রয়োজনীয় সংস্কার করে ফেলবেন, এইটা তো আসলে খুব গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে না। এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয় মন্তব্য করে আরেক বিশেষজ্ঞ বলছেন, ঘোষিত সম্ভাব্য সময় সংকট আরও বাড়িয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা। নির্বাচন ব্যবস্থার যে আমূল ক্ষতি করে গিয়েছে, তার জন্য কিছু সংস্কার প্রয়োজন নিঃসন্দেহে, কিন্তু সেই সংস্কারের জন্য তো এতটা সময় লাগার কথা নয়। তিনি প্রথম থেকে বলে এসেছিলেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি নির্বাচন দিবেন। উনি যদি ডিসেম্বরের মধ্যে তার সংস্কার কাজ, নির্বাচন কেন্দ্রিক সংস্কার কাজ শেষ করতে পারেন, তাহলে জানুয়ারিতে তিনি নির্বাচন দিয়ে দিতে পারেন, ম্যাক্সিমাম ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেও নির্বাচন দিতে পারেন, এবং আমি আশা করব তিনি জিনিসটা বিবেচনা করবেন। নির্বাচন কেন্দ্রিক সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে সব দলের ঐক্যমতে পৌঁছানো জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যেভাবে আমরা আলোচনা করছি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।